রাম ভাই বলছি। কেমন আছেন বন্ধু আপনারা? আসলে ইচ্ছা করছে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় শেয়ার করা, যা কিনা আজকের দিনে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। হোক আমাদের কৃষি বা কৃষি সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কেও হতে পারে। আসলে বলতে চাইছি ভৌগোলিক নিদর্শক ট্যাগের কথা। খটকা লাগছে তাই না? ভৌগোলিক নিদর্শক সেটা আবার কি? কিন্তু খুব ভালো হয় বোধহয় বুঝতে জিআই ট্যাগ। জিআই এর কথা অনেকেই শুনেছেন। আমাদের রাজ্যে কৃষি ও জিআই ট্যাগ এ ব্যাপারেই আজকে জানার চেষ্টা করব। আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের অধীন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের ডিরেক্টর ডক্টর মানস ঘোষ। ডক্টর ঘোষ, স্টুডিওতে আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার সকলকে, আমার নমস্কার জানাই। প্রথমেই যে কথাটা বলছিলাম শ্রোতা বন্ধুদের, যে জিআই ট্যাগ বিষয়টা কিন্তু আজকের দিনে খুব একটা প্রচলিত শব্দ হয়ে গেছে, মানে আমরা সেরকমভাবেই বুঝি। তো একটু জানার চেষ্টা করব আপনার কাছে, জিআই ট্যাগ বলতে আমরা ঠিক কি বুঝব? এটা সহজেই বোঝা যাচ্ছে যে জিআই একটা অ্যাব্রিভিয়েশন। এখন জি ফর জিওগ্রাফিক্যাল এবং আই ফর ইন্ডিকেশন। সহজ করে বলতে গেলে এটা কোনো একটা বিশেষ ভৌগোলিক অবস্থানের কথা বোঝাচ্ছে, যেখানে একটা বিশেষ প্রোডাক্ট তৈরি হয় এবং সেই নামেই সেটি বিখ্যাত। যেমন যদি খুব সহজেই আমরা বলি জয়নগরের মোয়া, মানে মোয়া বলতেই জয়নগরের কথাটা মাথায় আসে এবং ওই জয়নগরের মোয়া নামেই বিখ্যাত। এই জন্যে এরকম বিভিন্ন আমাদের বস্তু রয়েছে, কৃষি তো রয়েছেই, অন্যান্য বিভিন্ন রয়েছে যেটা স্থান স্পেসিফিক। যেমন আমরা অনেক সময় কারোর ঘরে যখন ওই মাটির ঘোড়া দেখি, তখন প্রথমেই জিজ্ঞাসা করি এটা বাঁকুড়ার ঘোড়া। তো স্বাভাবিকভাবেই যদি বলে যে না অন্য কোনো জায়গা থেকে কিনেছি, মনের মধ্যেই যেন আচ্ছা আচ্ছা তাহলে এটা ঠিকঠাক নয়, এরকম একটা মনে হয়। ব্যাপারটা এই ধরনের জিনিস। এই জন্যেই এই জিআই, এই কথাটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, কোনো একটা প্রোডাক্টকে বিশেষ স্থানের সঙ্গে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে জিআই। এর উপযোগিতাটা কি দাঁড়ালো? উপযোগিতাটা হচ্ছে এই, দেখুন এটার সাথে সম্পূর্ণভাবে ব্যবসা জড়িত, মানুষের কনজিউমারের তাদের পছন্দ জড়িত এবং এর সঙ্গে টোটালটাই ট্রেড ইত্যাদি ইত্যাদি, বহির্দেশীয় অন্তর্দেশীয় সব কিছুই জড়িয়ে আছে। যখন একজন মানুষ কোনো একটা বিশেষ স্থানের প্রোডাক্টের প্রতি তার নিজস্ব একটা টান রয়েছে, তখন তিনি আমাদের দেশের বাইরে থাকুন বা ভিতরে থাকুন, যেখানেই থাকুন না কেন, তিনি চাইবেন যেন ঠিক সেই জায়গাটার প্রোডাক্টটাই তিনি পান। এবার ঠিক সেই জায়গাটার প্রোডাক্টটা পাচ্ছেন কি না সেটা তার কাছে বোঝাটা খুব দুরূহ ব্যাপার। আবার আগের কথায় ফিরে আসি, আগে দেখবেন মুর্শিদাবাদ থেকে দার্জিলিং, এমনকি আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় জয়নগরের মোয়া প্যাকেটে বিক্রি হয়েছে, তৈরি হচ্ছে সেখানেই। তা স্বাভাবিকভাবেই যারা খায়, একবার জয়নগরের মোয়া খেয়েছে, তাদের কাছে সেগুলি ঠিক পছন্দের নয়। না না, ঠিকঠাক জিনিস নয়, তোমরা জয়নগরের মোয়া বলে চালাচ্ছ, কিন্তু জিনিসটার স্বাদটা ঠিক আসছে না। এবার যদি সত্যিই মানুষ সেই জয়নগরে তৈরি সঠিক মোয়াটি চায়, তাহলে তার উপায়টা কি? এই জিআই এর মধ্যে দিয়ে যে সমস্ত প্রোডাক্ট এখানে বিভিন্ন স্থান স্পেসিফিক রয়েছে, তাদেরকে অথেন্টিকেশন করা এবং কনজিউমারের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এইটাই হচ্ছে জিআই এর বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য। মাথায় রাখতে হবে যে বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন আমাদের, যে দেখুন ব্যবসাটা কিন্তু আসতে হবে। কারণ আমরা যাই কৃষিক্ষেত্রেও উৎপন্ন করি না কেন, কেন করি? সবটা কি আমরা খাই বাড়িতে, বাজারজাত করি, তার থেকে আমরা যে আর্থিক উপার্জন করি সেটাই কিন্তু আমাদের পরিবার প্রতিপালন বা অন্যান্য কাজে ব্যয় করি। সুতরাং ব্যবসা কেন্দ্রিক ভাবনাটাকে মাথায় রেখে যাতে গ্রামীণ অর্থনীতি, বিশেষত কৃষিক্ষেত্রে বলবো, তাকে যেন চাঙ্গা করা যায়, এটা মাথায় রেখেই হয়তো জিআই এর কথা ভাবা হয়েছে বা আমরা ভাবতে পারি। হ্যাঁ, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্য অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে তাই, যে আমাদের যারা কৃষক বা যারা এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে, তারা যেন অনেক বেশি সঠিক বেশি দাম পান, কারণ এর কোয়ালিটি আলাদা।
এগ্রিকালচারের ক্ষেত্রে এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেমন আমি জয়নগরের মোয়ার কথা যদি আবার বলি, যে জয়নগরের মোয়া হচ্ছে কনকচুর ধানের খই আর নলেন গুড় এবং তার প্রপার মিক্সচার ইত্যাদি ইত্যাদি। এখন এই সেম জিনিস যদি অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে, মানে এখান থেকে গুড় এবং খই নিয়ে গিয়ে তৈরি করা হয়, তাহলে হয়তো অনেকটাই স্বাদ আসবে। কৃষির ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয়। যেমন তুলাইপাজি, হ্যাঁ, তুলাইপাজি ধান, এটা বলা হয় দিনাজপুরের ধান। এখন দিনাজপুরের ধান কেন বলা হয়? কারণ তার যে অ্যারোমা, সুগন্ধ, বা পায়েস রান্না করার পরে যে তার স্বাদ, বা অন্যান্য কিছু রান্না করার পরে, ওই সেম আপনি বীজ নিয়ে গিয়ে যদি আমাদের দক্ষিণ 24 পরগনায় এনে তৈরি করেন, তাহলে কিন্তু সেই অ্যারোমা বা আসবে না, কিছুতেই আপনি সেটা আনতে পারবেন না। সেই জন্য কৃষির ক্ষেত্রে এটা হচ্ছে আরও স্পেসিফিক, যে জায়গার প্রোডাক্ট সেই জায়গাতে যদি না যান, তাহলে কিন্তু কোনোভাবেই সেটাকে মান্যতা দেওয়া মুশকিল আছে। তো কৃষি ক্ষেত্রের ব্যাপারটা যখন এসেই গেল, ডক্টর ঘোষ, আপনার কাছে জানতে চাইবো আমাদের রাজ্যে কৃষি ক্ষেত্রে কি কি পণ্য জিআই ট্যাগ পেয়েছে। তার আগে আমি বোধহয় একটু বলে নিলে সুবিধা হবে, যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে আমরা সাধারণ মানুষ যেগুলো শুনি, সেগুলো কোনগুলো জিআই ট্যাগ পেয়েছে সেটা বলতে পারলে ভালো হবে। এখন 1 নম্বর তো জয়নগরের মোয়ার কথা বলেছি, আর সব থেকে বিখ্যাত হয়ে গেছে কলকাতার রসগোল্লা, যেটা নিয়ে উড়িষ্যার সাথে বহুদিন মারামারি চলেছে। উড়িষ্যা বলতে চেয়েছে যে তারা ঠিক স্বাদের রসগোল্লা, আমরা বলতে চেয়েছি না, কলকাতার রসগোল্লা আমাদের কলকাতার এখানের। এখন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান যাকেই বলুন না কেন, তারা কলকাতার নাম করলেই সঙ্গে সঙ্গে বলে কলকাতার রসগোল্লা আর মিষ্টি দই। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে। একটা টাইমে শুধুমাত্র কলকাতার রসগোল্লা পাওয়ার জন্য এটা তো আর অন্য জায়গায় নিয়ে যাওয়ার মতো ছিল না, হাঁড়িতে বিক্রি হতো, 4-5 দিন থাকলো। কিন্তু যখন বাইরে এর কদর বাড়লো কলকাতার, তখন প্যাকিং সিস্টেম এলো, টিনের প্যাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল যে কলকাতার তারা সেখানে ইউরোপ বা আমেরিকায় নিয়ে গেল, খেলো, কিন্তু দেখলো যে না, কলকাতার রসগোল্লার সেই স্বাদটা তো নেই। একদম কলকাতার রসগোল্লার যে স্পঞ্জিনেস, যে ছানার কোয়ালিটি, সুতরাং এইটা কিন্তু যেখানে তৈরি করে সেই কারিগরদের হাতের ব্যাপার আছে, এবং সেই এলাকায় লোকেরা কিভাবে কোন সময়, যেমন একটা রান্না একই মশলা সব কিছুই দিচ্ছে, কিন্তু কোন টাইমে দিচ্ছে একজন রাঁধুনি, সেই অনুযায়ী ডিফার করে যায়। এটা তার আর্ট, সেই জন্যে এর ইম্পর্টেন্সটা এত বেশি। এবার অন্যান্য যে সমস্ত জিআই প্রোডাক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সবার প্রথম হচ্ছে দার্জিলিং চা। এটা আমাদের 2004-05 সালে প্রথম আমাদের পশ্চিমবঙ্গ থেকে জিআই ট্যাগ পায়। এছাড়া রয়েছে আমাদের যে মালদার লক্ষণভোগ আম, আবার মালদারি খিরসাপাতি বা হিমসাগর আম, মালদার ফজলি আম, সুন্দরবনের মধু রিসেন্টলি এটা ইনক্লুড হয়েছে, বারুইপুরের পেয়ারা রিসেন্টলি ইনক্লুড হয়েছে, নলেন গুড়ের সন্দেশ, এটা অন্যান্য গুড়ের ঠিক হবে না, ঠিক নলেন গুড় এবং স্পেসিফিক ওই যে জিরেন কাঠ বলা হয়, ওইটা না হলে হবে না। সুতরাং নলেন গুড়ের সন্দেশ, তাছাড়া কামার পুকুরের সাদা বোঁদে, এই সাদা বোঁদে কামার পুকুর ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এটা আবার রামকৃষ্ণ স্মৃতির সাথে জড়িয়ে আছে, বহুদিনের যুগের সময় আগেকার থেকে এটা চলে আসছে। সেরকমই রয়েছে বাংলার রসগোল্লার কথা আমরা বললাম, বালুচরি শাড়ি, তারপরে রয়েছে ধনেখালির শাড়ি, টাঙ্গাইল জামদানি শাড়ি, গড়দের শাড়ি, কোরিয়াল শাড়ি, নিস্তারি সিল্ক শাড়ি, এগুলো রয়েছে। এছাড়া রয়েছে শান্তিনিকেতনের লেদার প্রোডাক্ট। রবীন্দ্রনাথের সময়ে তিনি যে ধরনের আর্ট তৈরি করেছিলেন, এই লেদার কাজের উদ্ভাবন কিন্তু রবীন্দ্রনাথের ওখানে। বিশেষ করে যে ধরনের ডিজাইন সুন্দর করে লেদারের উপর দেওয়া যায়, তারপরেই কিন্তু আমার কুটির সেটিকে গ্রহণ করলো। যারা শান্তিনিকেতনে যান, আমার কুটিরের কথা তারা জানেন। ওই এলাকার যারা আর্টিজান এই চামড়ার কাজের উপরে, এটা কিন্তু অন্য জায়গায় পাওয়া মুশকিল আছে। সেজন্য শান্তিনিকেতনের লেদার প্রোডাক্টও জিআই ট্যাগ পেয়েছে। বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, এর একটা স্পেশালিটি রয়েছে। পুরুলিয়ার ছৌ মাস্ক, এর প্রচুর বাইরে ডিমান্ড। এটার তৈরির বিশেষ পদ্ধতি আছে, সেখানকার কারিগররাই একমাত্র সেটা তৈরি করতে পারেন। তার থেকেও বড় কথা, একজন আর্টিস্ট যখন সেই ছৌ নাচের মুখোশটি পরে
তাকে একটা বিশেষ মর্যাদা দান করলো, সেই মাস্কের মর্যাদা তো অন্যরকম হবেই। সুতরাং এটা জিআই ট্যাগ পেয়েছে। পটচিত্র, আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যে পটের মধ্যে কাহিনী অবলম্বন করে বিভিন্ন যে কাহিনীগুলো বলা হয়, এবং তার একটা আলাদা ধরনের আর্ট রয়েছে, গ্রামের লোকরা, মেয়েরা বা আর্টিস্টরা সেগুলি করেন। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা, ওই যে ঘোড়ার কথা যেটা বলছিলাম, সেটা বিখ্যাত ওই পাঁচমুড়া জায়গার ওখানে। তাছাড়াও রয়েছে ডোকরা শিল্প, আমরা জানি পশ্চিমবঙ্গের ওই তামা পিতল সব কাঁসা মিলিয়ে অদ্ভুত ধরনের একটা মেটাল তৈরি করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তারা তৈরি করে, সেটা মানুষের স্ট্রাকচার হোক বা অন্যান্য যাই হোক না কেন, এর একটা বিশেষত্ব রয়েছে। এছাড়াও আমরা যদি এবারে আসি পিওর এগ্রিকালচারের কথায়, যেটা আপনি বলছিলেন, একটা কথা এখানে ছোট্ট করে আমি একটু বলি ডক্টর ঘোষ, যে আপনি বলতে চাইছেন শুধু কৃষি নয়, আমাদের গ্রাম বাংলার যে সমস্ত লোক সংস্কৃতিও জড়িয়ে আছে, যেমন আপনি পটচিত্রের কথা বললেন, হ্যাঁ, তার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে নানা ধরনের নানা কিছু তুলে ধরা হয়। এবং যে এরিয়া স্পেসিফিক যে কথাটা বলছেন, যে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক, বাঁকুড়ার হোক কি পুরুলিয়া কিংবা মালদা, প্রত্যেক জায়গারই, দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, যাই হোক না কেন, প্রত্যেকটা জায়গা বিশেষে বিশেষত্ব রয়েছে, এবং সেইগুলোকে চিহ্নিত করা এবং তাকে রিকগনিশন বা স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়েই কিন্তু জিআই ট্যাগ, সেটা একটা পরিচয়। একদম। এবার আসি কৃষি ক্ষেত্রের ব্যাপারে, যেটা আপনি বলতে চাইছেন। এবারে কৃষির, একদম পিওর কৃষির কথা যদি বলি, বিশেষত এখন ধানের এতেই এসছি আমরা, তো সেখানে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং সামেতি নরেন্দ্রপুর, এদের যৌথ সহযোগিতায় সেখানে গোবিন্দভোগ যে ধান, এর জিআই ট্যাগ পেয়েছে 2017 সালে সবার প্রথম। তারপরে পরেই পেয়েছে তুলাইপাঁজি, এটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হয়ে থাকে। তার ফলে পেয়েছে কালো নুনিয়া, 4টে ডিস্ট্রিক্টের নর্থ বেঙ্গলের পাওয়া গেছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের এই জায়গাগুলোতেই এরা হয়। শুধু হয় না, ওখান থেকে সরিয়ে নিলেই তার স্পেশালিটিটা চলে যায়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর এক যে রাঁধুনি পাগল, এই রাঁধুনি পাগলের এটা হচ্ছে মোটামুটি আমাদের সাউথ বেঙ্গলের 15টা ডিস্ট্রিক্টের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এগুলো সবগুলোই আমাদের অ্যারোমেটিক রাইস বা সুগন্ধি ধান, এবং এর প্রত্যেকটারই একটা ইউনিকনেস আছে, যার সাথে অন্য কোনো ধান বা অ্যারোমেটিক রাইসকে মেশানো যাবে না। এবং ইন্টারন্যাশনালি এর বিভিন্ন জায়গায় ডিমান্ডও রয়েছে, দেশের মধ্যে তো রয়েছেই, সেটা বিভিন্ন কারণেও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল পশ্চিমবঙ্গের জিআই, স্পেশালি আমাদের এগ্রিকালচার জিআই নিয়ে। তো এই যে আমরা যদি এগ্রিকালচার পণ্যের ক্ষেত্রে ভাবি, তাহলে গুরুত্বটা ঠিক কোথায়? অন্যান্যদের যে গুরুত্ব রয়েছে, এগ্রিকালচারেও গুরুত্বটা সেখানেই, যে আমাদের এগ্রিকালচারের গুরুত্ব সেটা হচ্ছে কৃষক বেশি দাম পাবে, এটা হচ্ছে প্রথম, এবং কনজিউমার যে নামে কিনছে, যে জ্ঞানে কিনছে, সঠিক জিনিসটা পাবে, এইটা হচ্ছে গুরুত্ব। এখন এই একটা উদ্দেশ্য মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার, এর কৃষি বিভাগ, সামিটি সম্মিলিতভাবে কৃষকদের যাতে করে বেশি পরিমাণে ওনারা লাভ পেতে পারেন, সেই কথা মাথায় রেখেই কৃষিক্ষেত্রে জিআই ট্যাগের ব্যবস্থা চালু করা হয়েছে। বিশেষত্বটা কি? এর বিশেষত্বটা সবার আগে আমাদের যে 4টি ধানের আমরা জিআই ট্যাগ পেয়েছি, এছাড়াও কিন্তু হর্টিকালচারের দিক থেকে আপনারা দেখলেন আম বা গুয়াভা ইত্যাদি ইত্যাদি আছে, দার্জিলিং ম্যান্ডারিনও এর মধ্যে এসে যাচ্ছে, তো সেগুলো তো রয়েছেই। খাদ্য প্রোডাক্ট ধরলে জয়নগরের মোয়া, সে কনকচুর ধান থেকে আসছে। সুতরাং এগ্রিকালচারের ব্যাপ্তিটা, যেটা দার্জিলিং এর চায়ের কথা, চায়ের, সেগুলো প্রথম জিআই ট্যাগ সেই কৃষিরই অন্তর্গত হয়ে যাচ্ছে। এবারে আমাদের দেখুন, যখন আমরা বলছি জয়নগরের মোয়া, তখন এই জয়নগরের মোয়া জয়নগর বা বহরু এলাকায় ধরুন খুব বেশি হলে 50 জন দোকানদার আছেন, যেটা ওই জিআই যেখানে বলা হয়েছে যে এই প্রসেসে
নির্মিত হবে, যে এত পার্সেন্ট খেজুর গুড়, কোন দিনের খেজুর গুড়ের রস থেকে এটা তৈরি হবে, কোন খই তৈরি হবে, তার কি ধরনের মিক্সচারটা কি হয়, কত টেম্পারেচার, এই যে প্রপারলি মেনটেন করা, যারা প্রপারলি মেনটেন করছে সেখানকার ব্যবসায়ী সমিতি তাদেরকেই এর অন্তর্ভুক্ত করছে, তাদেরকেই তাদের প্রোডাক্টে জিআই ট্যাগটা, জিআই এর যে চিহ্ন সেটা বসাবার অনুমতি দিচ্ছে। তাহলে কি বলা যেতে পারে এটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া? নিশ্চয়ই, অবশ্যই। এটা অন্যান্য জিনিসের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ডাইজেশন রয়েছে, যেমন ধরুন কোন একটা নির্দিষ্ট কোম্পানির যে ইলেকট্রিক পাখা, ফ্যান যেগুলোকে বলি, তাদের নাম রয়েছে এবং তাদের নাম নিয়ে অন্য কেউ চালিয়ে দিতে পারে, এটা হয়ও। এখন তার জন্য অথেন্টিকেশনের জন্য বিভিন্ন রকম আমাদের সিস্টেম রয়েছে, আগমার্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম রয়েছে, আইএসআই বিভিন্ন রকম রয়েছে। এইবারে আমাদের ক্ষেত্রে যখন ঘটছে, যখন জয়নগরের মোয়ার 100 জন দোকানদার তারা এই জিনিসটা করে, এটা কোনো কোম্পানি নয়, তাহলে তাদের ক্ষেত্রে ট্যাগটা কে দেবে, তাদের ক্ষেত্রে অথেন্টিকেশনটা কে দেবে? সেই জন্যে ওই অ্যাসোসিয়েশন এরা হচ্ছে সিগনেটারি। এভাবে যদি বলা যায় যে আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে বা ক্ষুদ্র চাষি রয়েছে, তাদেরকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্তিকরণ নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে, এবং তাদের একটা বলা যেতে পারে যে মানোন্নয়ন ঘটানোর একটা প্রক্রিয়া। নিশ্চয়ই, তাদের প্রোডাক্টগুলো নিয়ে যে কারণে তারা বিখ্যাত, সবার আগে সেটাকে আইডেন্টিফাই করা হয়। আমি একটু আগে বলছিলাম যে এর ছোট করে প্রসেসটা যদি বলি, এর মূল 3টে ধাপ রয়েছে। আমরা বরং তাহলে এবারে আসি যে কি প্রক্রিয়া রয়েছে কোনো এলাকায়, যদি কোনো একটা নির্দিষ্ট যে কোনো পণ্য হতে পারে, জিনিস হতে পারে, তারা জিআই পেতে গেলে কি করতে হবে? মূলত এর 3টে ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে গবেষণা, যে আমি একটা গোবিন্দভোগ ধানের কথা বলছি, এই গোবিন্দভোগ ধান আমার পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও হয় না, এই কথাটা আমাকে প্রমাণ করতে হবে। আমি বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের একটা সম্পদ, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে যে এটা বর্ধমান ছাড়া অন্য কোথাও হয় না। এটা হচ্ছে সবার প্রথম। বেশ, যদি বর্ধমান ছাড়া অন্য কোথাও হয়ে থাকে, তাহলে এর সাথে কোয়ালিটিগত তফাৎ এসে যাচ্ছে, অর্থাৎ এর ইউনিকনেসটা স্থান সাপেক্ষে, এর ইউনিকনেসটা সবার আগে রিসার্চ করে আমাকে বার করতে হবে। এখন এর অ্যারোমার বিভিন্ন কোয়ালিটি সায়েন্টিস্টরা জানেন, তারা বলতে পারেন অ্যারোমার বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে, যে এর এত অ্যারোমা, এত পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি। এবারে নেক্সট যেটা আসছে এর সাথে, আমি যে বলছি গোবিন্দভোগ ধান বর্ধমানের, কতদিন থেকে হচ্ছে, এটা কি রিসেন্টলি এনে কেউ চালু করে দিয়েছে? তাহলে কিন্তু জিআই পাবে না, কারণ এটা স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে, এটা পাশের ডিস্ট্রিক্টেও ছড়াতে পারে। তাহলে আমাকে পুঁথি ঘেটে ইত্যাদি ইত্যাদি ঘেটে বার করতে হয়েছে, পরম্পরাগত। এটা হচ্ছে বিরাট একটা রিসার্চ। একটা হচ্ছে সায়েন্টিফিক, সবটাই সায়েন্টিফিক, কেমিক্যাল অ্যানালিসিস ইত্যাদি ইত্যাদিগত, আর একটা হচ্ছে তার তথ্য সংক্রান্ত, যে কোন পুঁথিতে কবে বলেছে, চর্যাপদে বলেছে, বাইয়েতে বলেছে যে এটা পশ্চিমবঙ্গেরই সম্পদ, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন লিটারেচারে রয়েছে, এইগুলো সবার আগে প্রমাণ করতে হয়। এইটা যদি প্রমাণ করা যায়, তাহলে জিআই এর যে নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই অনুযায়ী তথ্য দিয়ে একটা বই, জিআই যখন আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট যখন এগুলো করেন, তখন দীর্ঘদিন ধরে রিসার্চ চলে এবং একটা থিসিসের মতো বই তৈরি হয় এর উপরে। সেই টোটালটা নিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে পেটেন্ট ইনফরমেশন অফিস রয়েছে সল্টলেকে, সেখানে আমরা জমা দিই। তারা সবার প্রথম সেগুলো ভেরিফাই করেন, তাদের যদি কোয়ারি থাকে তারা সেই কোয়ারিগুলোকে মিট আপ করে আমাদের ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি, প্রমোশন অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এর আন্ডারে রয়েছে জিআই রেজিস্টার অফ জিআই, সেটা চেন্নাইয়ে তাদের অফিস। তাদের কাছে আমাদেরকে অ্যাপিল করতে হয়। এই অ্যাপিল করার পরে এটাও দীর্ঘ প্রসেস চলে। তারা অ্যাপিল করার সঙ্গে সঙ্গে তারা মেনে নেবে তা নয়, তারা বিভিন্ন রকম কোয়ারি করতে থাকেন অনলাইন এবং লাস্টলি পার্সোনাল অ্যাপিয়ারেন্সে, যে আমাদের এই অবজেকশন আছে, তোমরা কেন এটা ডিমান্ড করছো, এর ইউনিকনেসটা কি, সব থেকে বড় কথা এর ট্রেডেবিলিটি। হ্যাঁ, একটা স্পেসিফিক জিনিস হতেই পারে, কিন্তু ব্যবসায়িক মূল্যটা কোথায়? যদি ট্রেডিবিলিটি না থাকে তাহলে কিন্তু সেটাকে কখনো করা হবে না। তো সেগুলোকে প্রমাণ করার পরে
সেটাকে তারা অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট যদি করে তাহলে জার্নালে প্রকাশিত হয়, যেমন জিআই জার্নাল আছে, সেটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এই মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে আলাদা করে ওয়েবসাইট রয়েছে। সেখানে প্রকাশ হওয়ার পরেই একমাত্র সেই জিআই ট্যাগটা আমরা বলতে পারি যে এটা জিআই ট্যাগ পেয়েছে। তারা কনসার্ন সিগনেটারিজদের জানিয়ে দেন। এটা হচ্ছে একটা ধাপ। দ্বিতীয় ধাপের বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা, প্রথম ধাপ গবেষণা, দ্বিতীয় ধাপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, থার্ড প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট, অন্তত এগ্রিকালচারের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এই তো জিআই ট্যাগ পেয়ে গেলাম, যেটা জয়নগরের মোয়ার ক্ষেত্রে খুব সহজ, যেটা বাঁকুড়ার ডোকরার বা পাঁচমুড়ার ঘোড়ার ক্ষেত্রে খুব সহজ। ওখানে মাত্র হয়তো খুব বেশি হলে 50 জন শিল্পী আছে যারা এই ঘোড়া তৈরি করেন। তাদেরকেই যখন বিক্রি করছে, তাদের একটা অ্যাসোসিয়েশন বললে এই তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমাকে দিলাম, তোমরা প্রোডাক্টটা তৈরি করে নিয়ে এসে আমার কাছে ছাপটা নিয়ে যাবে। কিন্তু যখন গোবিন্দভোগ আমি ধান তৈরি করছি, আমার পশ্চিমবঙ্গে নট লেস দ্যান 2 লাখ ফার্মার্স তারা এই গোবিন্দভোগ ধান তৈরি করছে। এবং তাদের কাছে গিয়ে তারা প্রত্যেকেই দাবি করতে পারে আমি তো গোবিন্দভোগ ধান তৈরি করছি। তাহলে তাদেরকে এই যে ভাস্টে, এটাই হচ্ছে এগ্রিকালচারের সব থেকে বড় ডিফিকাল্টি অন্যান্য জিআই এর সঙ্গে। এবার তাহলে আমি কিভাবে, সবার প্রথম আমাকে বলতে হবে, ভাবতে হবে যে ভদ্রলোক বলছে গোবিন্দভোগ ধান, সে সত্যিই গোবিন্দভোগ ধান করছে নাকি অন্য কোন সুগন্ধি ধান তার সাথে মিশে আছে। তার মানে আমি যখন, আমাকে গোড়ার থেকে শুরু করতে হবে, আমাকে আমার মাদার সিড গোবিন্দভোগের তৈরি করতে হবে, তার মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি নির্দিষ্ট ফার্মারদের মধ্যে দিলাম, তারা করছে, তাদেরকেই আমি প্রাইমারিলি জিআই ট্যাগ দিলাম, মনিটর করলাম। আবার আরও একটা প্রবলেম হচ্ছে, সে তো মিলারের কাছে যাবে, মিলার মিক্সচার করে দিতে পারে, সেখানে আবার গন্ডগোল হতে পারে। সুতরাং প্রত্যেকটি পদে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, যেটা এগ্রিকালচারের জিআই এর ক্ষেত্রে সব থেকে কঠিন সমস্যা। আমরা যে থার্ড প্রসেসের কথা বলছি, ইমপ্লিমেন্টেশন, আলটিমেটলি কৃষকের কাছে তার গুরুত্বটাকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় কঠিন অবস্থা, যেটা এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ফেস করছি, এবং তার ওয়ে আউট অবশ্যই আমাদেরকে বার করতে হচ্ছে। জিআই ট্যাগ যদি কোনো কৃষক বা কৃষক সম্প্রদায় পেলেন, তো সেই ক্ষেত্রে তারা কিভাবে সরাসরি বেনিফিটেড হচ্ছে? হ্যাঁ, এই বেনিফিটটা যেহেতু দেখুন সরকারের পক্ষে বা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এদের পক্ষে এই 2 লাখ 3 লাখ ফার্মারের কাছে পৌঁছানোটা মুশকিল, সেজন্য আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে সিস্টেম করা হয়েছে যে এফপিও বা যে এফআইজি বা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ বা এসকেইউএস রয়েছে আমাদের কোঅপারেটিভ সংস্থা, এদেরকে বলা হচ্ছে অথরাইজ ইউজার্স, এদেরকে আমরা ট্যাগটা দিচ্ছি। এবার এরা সমস্ত ফার্মারদেরকে, ধরুন আমার কাছে 5 কুইন্টাল ভালো বীজ আছে গোবিন্দভোগের, আমি একটা এফপিওকে দিলাম, সেই এফপিওকে কাকে কাকে দিচ্ছে সে তার লিস্ট আমাদের কাছে এসে যাচ্ছে, কি পরিমাণ দিচ্ছে, সে কতটা এরিয়াতে করছে, এগুলো সমস্ত এসে যাচ্ছে। এবার আসার পরে আমাদের কিন্তু গভর্নমেন্টের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে তাদেরকে মনিটর করছে 2টো স্টেজে। একটা হচ্ছে ঠিক স্টেজে, হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, আর হারভেস্টিংয়ের সময় তার কত হারভেস্ট হবে। কারণ আমার দেখা গেল আমার টোটাল যা প্রোডাকশন হয়েছে তার থেকে জিআই ট্যাগের রাইস বেশি, তাহলে তো গন্ডগোল ব্যাপার আছে। সুতরাং এই প্রত্যেক পদে কিন্তু মনিটরিংটা রয়েছে, খুব জরুরি। কারণ এটা ইন্টারন্যাশনালি, দেখুন এটার সাথে স্টেটের একটা সম্মান জড়িয়ে আছে। এটা ইন্টারন্যাশনালি একটা প্যাকেট চলে গেল এবং তারা বলল এটা গোবিন্দভোগ নয়, এই জিআই দেওয়া আছে, তাহলে তো মুশকিলে পড়ে যাব আমরা। সেক্ষেত্রে সারা বর্ধমান বা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সব চাষি মার খাবে। এর মান উন্নয়নের জন্য 1 নম্বর ওই ফার্মারদেরকে বলা হচ্ছে যে তারা কি পরিমাণ গোবর সার দেবে কি না, এইগুলো যেমন শেখানো হচ্ছে, যাতে গোবিন্দভোগের কোয়ালিটিটা সঠিক থাকে। তার জন্য আমাদের 2টো ইউনিভার্সিটি, উত্তরবঙ্গ এবং বিধানচন্দ্র, তারা সমানে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এরপরে আমরা সাপোর্ট দিচ্ছি এই সুফল বাংলা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে বা এফপিওদের মাধ্যমে, তারা যাতে বেশি দাম পান জিআই ট্যাগ। এই প্রসেসিংটা কিন্তু চলছে এখনো, যে ফুল স্টেজে আমরা এসে গিয়েছি। আপনি বুঝতে পারছেন এটা একটা বিরাট প্রসেস। এগ্রিকালচারের ক্ষেত্রে যখনই এলাম, যখনই ফার্মার নাম্বার অফ গ্রোয়ার্স প্রচুর হয়ে যাচ্ছে, তখন কিন্তু জিনিসটা কঠিন, এবং আমাদের প্রতি পদে ভেবে চিন্তে স্টেপ নিয়ে তারপর আমাদের আগাতে হচ্ছে। তবে নিঃসন্দেহে ফার্মাররা বেশি দাম পাবে। কি অভিমত, আপনি ঠিক কি মনে করছেন পশ্চিমবঙ্গের কৃষি ক্ষেত্রে জিআই ট্যাগের বিষয়ে? সমিতি অ্যাকচুয়ালি অন বিহাফ অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের হয়েই
কাজটা করছে। সে গবেষণার ক্ষেত্রে আমি যে দুটো ইউনিভার্সিটির কথা বললাম, দে আর ডেডিকেটেড, দে হ্যাভ ডেডিকেটেড পারসন, এবং আমি জাস্ট নাম উল্লেখ করছি না, এখানে নাম উল্লেখের ব্যাপার নয়, তারা ডেডিকেটেডলি এই রিসার্চগুলো করছেন। তারা পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়, সেই রাজ্যকে তুলে ধরার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করছেন। তারা নিজেরাই আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এই প্রোডাক্টগুলো জিআইয়ে আসতে পারে, যেমন সোনামুগের কথা আসছে, বা অন্যান্য প্রোডাক্ট, তারা সেইগুলো নিয়ে রিসার্চ অলরেডি আরম্ভ করেছেন। তারা আইডেন্টিফিকেশনের জন্য যে আর কোন কোন ধান বা আর কোন কোন প্রোডাক্টকে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষত্ব নিয়ে জন্মাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তার ব্যবহার হচ্ছে, এগুলোকে আইডেন্টিফাই করছে। যেমন হর্টিকালচারে ঢুকে গেলে তো আরো অনেক বেশি, আপনি বারুইপুরের পেয়ারা, বারুইপুরের লিচু ইত্যাদি ইত্যাদি, একটার পর একটা, আপনি আমের যেমন আগে হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় আরো অনেক আম রয়েছে যেগুলো স্পেসিফিক, কিছু কিছু লেবু রয়েছে, সেগুলোকে এনকোয়ারি করে এখন আমরা এর ইমপ্লিমেন্টেশনের প্রাইমারি পর্যায়ে রয়েছি। তো স্বাভাবিকভাবেই এর পরের যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, সেইগুলো আস্তে 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 একটা করে হবে, এবং আমরাও অভিজ্ঞতা অর্জন করছি। এইখানে কি আপনি মনে করেন যে কোনো এলাকায় ব্যক্তি মানুষের বা গোষ্ঠীর কোনো দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে? নিশ্চয়ই, যদি গোষ্ঠীর বা এলাকার মানুষের দায়বদ্ধতা না থাকে, তাহলে এর প্রিয়রিটি আপনি মেনটেন করতে পারবে না, কিছুতেই পারবেন না, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটের বা সেই জায়গার বদনাম। ডক্টর ঘোষ, আমাদের সময় সীমিত। বন্ধুরা, আজকে যারা অনুষ্ঠান শুনছিলেন, আমরা কিন্তু একটু অন্য প্রসঙ্গে কথাবার্তা বললাম। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, যে যে এলাকায় থাকেন, তারাই কিন্তু আদর্শ মানুষ বলবো বা মানুষজন বলবো, গোষ্ঠী বলবো, যারা নাকি সেই এলাকার বিশেষত্ব কি রয়েছে সেটা কিন্তু আপনি চিহ্নিত করতে পারেন, এবং সেইভাবে যদি আপনারা রাজ্য কৃষি দপ্তর, সামিটি বা ইউনিভার্সিটির কাছে বিষয়টা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার এলাকা ওই বিশেষ জিনিসের জন্যই কিন্তু বিখ্যাত হয়ে উঠবে, এবং গর্ববোধ যারা করবেন তার মধ্যে আপনি একজন।